চল স্টার্ট করি। আজ থেকে স্টার্ট করবো হচ্ছে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেছে, খোলা আছে। অর্গ্যানিক কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার হয়ে গেছে। স্টার্ট করবো হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। খাতা হেডিং এর কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি অর কোঅর্ডিনেশন কম্পাউন্ড। কোঅর্ডিনেট বন্ড সম্পর্কে আমার তোর বেসিক আইডিয়া সবারই আছে, ক্লাস 10 লেভেলে আমি তো সবাই পড়েছি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তিনটে টাইপের বন্ড পড়েছিলাম, একটা ছিল হচ্ছে আমার আয়নিক বন্ড, একটা ছিল হচ্ছে আমার কোভ্যালেন্ট বন্ড, টাইপের বন্ড যেটা পড়েছিলাম সেটা ছিল হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, সরি কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ড আমার তোর দেখা আছে। কোঅর্ডিনেট বন্ডের এক্সাম্পল আমি তুই ক্লাস 9-10 লেভেলে করতাম। কোন কোন মলিকুলের করতাম? একটা করতাম হচ্ছে H3O+ হাইড্রোনিয়াম আয়ন, আর এটা করতাম হচ্ছে NH4+ অ্যামোনিয়াম আয়ন। তো এই ছিল হচ্ছে আমার তোর কোঅর্ডিনেট বন্ডের বেসিক কনসেপ্ট। এখন আমি যদি স্টার্ট করছি হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। বেসিক্যালি ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি পার্ট, এটা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রির পার্ট নয়। বেসিক্যালি অবজারভেশন কোথা থেকে এসছে? অবজারভেশন এসছে হচ্ছে আমার তোর সায়েন্টিস্ট ওয়ার্নার হচ্ছে আমার বেসিক অবজারভেশন। কী অবজারভেশন ছিল সায়েন্টিস্ট ওয়ার্নারের? ইনঅর্গ্যানিক কেমিস্ট ওয়ার্নারের অবজারভেশন ছিল হচ্ছে আয়ন নিয়ে খেলতে খেলতে, মানে কি আয়নিক কম্পাউন্ড নিয়ে খেলতে খেলতে, এই অবজারভেশন থেকেই কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ডেভেলপমেন্ট। অ্যারাউন্ড 1913-1919 ওই সময়ের জিনিসপত্র এগুলো। আর 1913-15 ওই সময় ওয়ার্নার নোবেল প্রাইজ পেয়েছিল এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে কাজ করে। বেসিক্যালি কি অবজারভেশন দেখ, COCl3 এটা হচ্ছে আমার কি, এটা কোবাল্টের ক্লোরাইড, যেখানে কোবাল্ট হচ্ছে আমার মেটাল আর ক্লোরিন হচ্ছে আমার নন মেটাল। তার মানে COCl3 আমার বেসিক্যালি একটা আয়নিক কম্পাউন্ড। COCl3 হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড। এখন এই কম্পাউন্ডের মধ্যে, কোবাল্ট ক্লোরাইডের মধ্যে ওয়ার্নার বেসিক্যালি কি করেছিল, ডিফারেন্ট প্রপোর্শনে অ্যামোনিয়া দিয়ে যখন রিয়াকশন করেছিল, রিয়াকশন মানে কি এই মিক্সচারের মধ্যে অ্যামোনিয়া দিয়ে ডিফারেন্ট প্রপোর্শনে যখন করেছে, তখন অবজারভেশন কী ছিল, তোকে এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন এইভাবে দেবে না। ডিফারেন্ট প্রপোর্শনে এর মধ্যে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করছে। কীরকম প্রপোর্শনে? চল লিখছি, লিখতে পারিস খাতায় চাইলে। ডিফারেন্ট প্রপোর্শনে যখন ভাই এর মধ্যে রিয়াকশন করছে, ধর দিল হচ্ছে এর মধ্যে 3 ইকুইভ্যালেন্ট অফ NH3 দিল, কোথাও ধর দিল হচ্ছে 4 ইকুইভ্যালেন্ট অফ NH3, কোথাও ধর দিল হচ্ছে আমার 6 ইকুইভ্যালেন্ট অফ NH3। আলাদা আলাদা অ্যামাউন্টে যখন আমার অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করছে, তোকে এগুলো লিখতে হবে না, এখান থেকে কোশ্চেন দেবে না। বেসিক অবজারভেশন কী ছিল? বেসিক অবজারভেশন ছিল যে সবার ফার্স্ট ভাই প্রত্যেকটা সলিউশনের আমার কালার হয়ে গেল আলাদা, প্রত্যেকটা সলিউশনের আমার কালার হয়ে গেল আলাদা। ঠিক আছে, বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝলাম। কি বুঝলাম? কিছুই বুঝিনি। ডিফারেন্ট অ্যামাউন্টের অ্যামোনিয়া মেশাচ্ছি, ডিফারেন্ট কালার আমি পাচ্ছি। কালার মানে কি এরকম নয় যে ভাই একটাতে পেলাম পার্পেল আর এটাতে পেলাম লাইট পার্পেল। অ্যামোনিয়ার অ্যামাউন্টের উপর এরকম নয়, আলাদা আলাদা রেঞ্জে আমি কালার পাচ্ছি। আলাদা আলাদা রেঞ্জ মানে কি, অবশ্যই ভাই একটা ভায়োলেট হলে একটা আমি পাচ্ছি হচ্ছে ধর সাপোজ গ্রিনের দিকে, একটা পাচ্ছি রেডের দিকে, এরকমের। এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন ছিল, আলাদা আলাদা কালার, ডিফারেন্ট কালার। সেকেন্ড অবজারভেশন কি? সেকেন্ড অবজারভেশন হচ্ছে বেসিক্যালি আয়ন নিয়েই কাজ করছে। সেকেন্ড অবজারভেশন হচ্ছে তিনটের মধ্যে যদি এক্সেস, তিনটের মধ্যে কী দিয়ে ট্রিট করছে, যদি তিনটের মধ্যে এক্সেস সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করে, তিনখানার মধ্যে সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করে, তিনখানা কেসে দেখা গেল কি ভাই আলাদা আলাদা অ্যামাউন্টের প্রেসিপিটেট পাওয়া যাচ্ছে। কার প্রেসিপিটেট? ভাই কার প্রেসিপিটেট পাওয়া যাচ্ছে? তিনখানা আলাদা আলাদা কেসে দেখা গেল হোয়াইট প্রেসিপিটেটই পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যামাউন্ট অফ প্রেসিপিটেট ফর্মটা আলাদা। তার মানে কি আমি AgCl এর প্রেসিপিটেট পাচ্ছি, কোথাও হয়তো আমি পাচ্ছি কি 3 ইকুইভ্যালেন্ট AgCl পাচ্ছি, কোথাও আমি কি পাচ্ছি 2 ইকুইভ্যালেন্ট AgCl পাচ্ছি, কোথাও আমি কি পাচ্ছি 1 ইকুইভ্যালেন্ট AgCl পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন ছিল। ওকে, তো এখন দেখ ভাই এই যে আমার বেসিক অবজারভেশন, তার মানে কি ভাই প্রত্যেকটাতে আমার আলাদা আলাদা অ্যামাউন্টের AgCl পেলাম, প্রেসিপিটেট হোয়াইট প্রেসিপিটেট অফ AgCl, কালার কি ভাই হোয়াইট প্রেসিপিটেট। আচ্ছা, এখন আলাদা আলাদা অ্যামাউন্টের প্রেসিপিটেট পাচ্ছি, এখান থেকে আমি তুই কী কনক্লুশনে আসতে পারি? এখান থেকে যে বেসিক কনক্লুশনে আসতে পারি ঠান্ডা মাথায় দেখবো। ধর আমি যদি তোকে বলি এই যে এই রিয়াকশনটা AgNO3 দিলাম, AgCl এর প্রেসিপিটেট পেলাম, এটা আমার ক্লাস 9-10 লেভেলের রিয়াকশন। কোন রিয়াকশন? সাপোজ তুই ক্লাস 9-10 লেভেলে এই ধরনের জিনিসপত্র পড়েছিস, ধর তোর কাছে আছে হচ্ছে NaCl এর মধ্যে দিলি কি ভাই AgNO3, তাহলে কি রিয়াকশন হয় বল? কি পাস এখান থেকে? এই রিয়াকশন করলে NaCl এর মধ্যে AgNO3 দিলে কি রিয়াকশন হয় বল? NaNO3 প্লাস AgCl। এই হচ্ছে আমার ক্লাস 9-10 লেভেলের রিয়াকশন, NaNO3 প্লাস AgCl। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি এখানে আমি AgCl এর প্রেসিপিটেট পেলাম। দেখ এই যে ভাই এখানে আমি পেলাম কত বলতো? 1 ইকুইভ্যালেন্ট AgCl, 1 ইকুইভ্যালেন্ট AgCl, 1 ইকুইভ্যালেন্ট AgCl পেলাম মানে কি, দেখ আমি স্টার্টিং ম্যাটেরিয়ালে ভাই আমার Cl মাইনাস আর Ag প্লাস, দেখ আমার আছে 1:1 রেশিওতে আছে, 1:1 রেশিওতে আছে Ag প্লাস আর Cl মাইনাস। বুঝতে পারছি আমি? দেখ ওখানে 1 ইকুইভ্যালেন্ট AgCl পেলাম। সাপোজ যদি আমি এখানে নিতাম হচ্ছে সাপোজ এই মলিকুলটা MgCl2, দেখ MgCl2 প্লাস আমি নিচ্ছি ধর AgNO3, MgCl2 প্লাস আমি নিলাম কি AgNO3। MgCl2 এর মধ্যে যদি আমি AgNO3 দিই, বুঝতেই পারছি দেখ আমি MgCl2 থেকে কি পাবো ভাই 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস। কেন? Mg+2 আর 2 ইকুইভ্যালেন্ট Cl মাইনাস, NaCl ভেঙে গিয়ে আমার কি ফর্ম করে ভাই Na প্লাস আর Cl মাইনাস।
MgCl2 আমার ভেঙে গিয়ে কি ফর্ম করে Mg+2 আর 2Cl-, তার মানে আমি MgCl2 কে পাবো 2 ইকুইভ্যালেন্ট Cl-। আমার তো মিডিয়ামের মধ্যে এক্সেস অ্যামাউন্টের AgNO3 দেওয়া আছে, তার মানে আমি এখান থেকে কি পাবো বলতাম, এখান থেকে পেলাম সাপোজ 2 ইকুইভ্যালেন্ট অফ AgCl। অন্য প্রোডাক্ট নিয়ে আমার মাথা কামানোর দরকার নেই, মুহূর্তে ওগুলো কালারলেস প্রোডাক্ট। আমি পেলাম কি ভাই 2 ইকুইভ্যালেন্ট অফ AgCl, তার মানে প্রেসিপিটেটের অ্যামাউন্ট আমার আলাদা হচ্ছে। তার মানে এখান থেকে বোঝা গেল কি ভাই, যেখানে আমি 3 ইকুইভ্যালেন্ট AgCl পাবো নিশ্চয়ই আমার সোর্সের মধ্যে 3 ইকুইভ্যালেন্ট Cl- ছিল। হ্যাঁ ভাই, এটুকু বুঝতে আমি পারি। যেখানে আমি 2 ইকুইভ্যালেন্ট AgCl এর প্রেসিপিটেট পাচ্ছি, সেখানে আমার সোর্সের মধ্যে 2 ইকুইভ্যালেন্ট Cl- ছিল। যেখানে আমি কি পাচ্ছি 1 ইকুইভ্যালেন্ট AgCl, সেখানে আমার সোর্সের মধ্যে 1 ইকুইভ্যালেন্ট Cl- ছিল, খোলা আছে। ঠিক আছে, তার মানে এই হচ্ছে আমার বেসিক অবজারভেশন। এখন এই যে কার মধ্যে কত ইকুইভ্যালেন্ট Cl- পেলাম, সেগুলোই হচ্ছে বেসিক্যালি আমার কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পার্ট। সেই পার্টে আমি তো ডিটেলসে যাবো হচ্ছে কিছুক্ষণ পর। ওকে, বুঝতে পেরেছি। তার মানে মাঝখানে এমন কিছু একটা ফর্ম হচ্ছে যার জন্য ভাই আমার ওদের কালারও আলাদা, আর সেখান থেকে আমি অ্যামাউন্ট অফ আয়ন যেগুলো পাচ্ছি সেগুলো আমি আলাদা আলাদা পাচ্ছি। ইনফ্যাক্ট আরও কি অবজার্ভ করা গেলো, আরও যেটা অবজার্ভ করা গেল হচ্ছে, দেখ ভাই এটা ছিল হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ড COCl3। তার মানে এই COCl3-তে কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত পড়ে আসতে বলেছিলাম আজকে, অক্সিডেশন নাম্বার কত হবে কোবাল্টের অক্সিডেশন নাম্বার COCl3-তে +3 এক্স্যাক্টলি। তার মানে ভাই এখানে হচ্ছে আমার এটা কোবাল্ট +3। কোবাল্ট ক্লোরাইডের মধ্যে ভাই অ্যামোনিয়া দিলে কোনো রেডক্স রিঅ্যাকশন হয় না। রেডক্স রিঅ্যাকশন মানে কি, কোনো অক্সিডেশন রিডাকশন হয় না। তার মানে আমার তোর এক্সপেকটেশন কি ভাই, এর মধ্যে আমার কোবাল্ট +3 আয়ন এক্সিস্ট করবে এই সলিউশনগুলোর মধ্যে। কোবাল্ট +3 আয়ন যদি আলাদা করে এক্সিস্ট করে, আমার তোর এক্সপেকটেশন কি ভাই, তুই স্কুলের প্র্যাকটিক্যালে যেগুলো করিস কি করিস, যে আয়নগুলো তোর সলিউশনে এক্সিস্ট করে তুই ওদেরই আইডেন্টিফিকেশন টেস্ট করিস। এটাই তোর স্কুলের ল্যাবের বেসিক কাজ। গল্প করা না, স্কুলের ল্যাবের তোর সাইন্টিফিক কাজ হচ্ছে এটা, আয়নগুলোর আইডেন্টিফিকেশন টেস্ট। কীভাবে করিস তুই, যেগুলোতে কালার হবে, প্রেসিপিটেট হবে, অবজারভেশন এর বেসিসে করিস। এই যে ভাই সলিউশনগুলো পাওয়া গেলে যেখানে আমার কালার আলাদা আলাদা, দেখা গেলো কি ভাই এখানে কোনো টেস্টেই কোবাল্ট +3 কোনো কনফার্মেটরি টেস্ট পাওয়া যাচ্ছে না। তার মানে কি, এই যে সলিউশনগুলো পাচ্ছি তার মধ্যে কোবাল্ট +3 কোনো কনফার্মেটরি টেস্ট দিচ্ছে না। তার মানে কি, তার মানে হচ্ছে ভাই কোবাল্ট +3 তো নেই। এটা তো বেসিক অবজারভেশন, বেসিক মনে হতে পারে যে কোবাল্ট +3 নেই। তার মানে এই মাঝখানে এমন কিছুটা ফর্ম হচ্ছে যেখান থেকে আরও ডিটেলসে যেতে যেতে ওয়ার্নার এখান থেকে এসে হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির পার্ট। তাহলে এটা আমার বেসিক অবজারভেশন, বুঝলাম ভাই এমন কিছুটা হচ্ছে, এই আয়নের জন্যই কিছু একটা হবে। এখন কেন কি হবে, চল তাহলে কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে এবার আমি তুই ঢুকবো। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বিশাল বড় পার্ট। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ভাই মডার্ন ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট বেসিক্যালি। তো কোঅর্ডিনেশন বেশি ডিটেলসে মানে কি, একদম ডিটেলসে কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ফরমেশন আমাদের যতটা আছে ততটাই দেখবো, কারণ এগুলো অনেক হায়ার লেভেলের কনসেপ্ট। তোর হয়তো অনেক কোশ্চেন এখানে থাকতে পারে, স্বাভাবিকই। চল দেখা যাক। তো ওয়ার্নারকে এখন মুছে দিচ্ছি। ওয়ার্নারের বেসিক অবজারভেশন ছিল হচ্ছে এটা। দেখ, আমি তুই এতদিন অবধি যে ধরনের কম্পাউন্ড পড়েছি, কী কী টাইপের কম্পাউন্ড পড়েছি ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে, অর্গানিক কেমিস্ট্রি এখন নেই, ঠিক আছে। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে যে জিনিসগুলো পড়েছি, আর বাই দ্য অর্গানিক কেমিস্ট্রি অ্যালকোহল ফেনালিথার শেষ হয়ে গেছে। নেক্সট এই চ্যাপ্টার শেষ হয়ে গেল, আমি তুই স্টার্ট করবো হচ্ছে অ্যালডিহাইড কিন্তু কার্বন, ঠিক আছে। তুই কিন্তু এই চ্যাপ্টার চলছে, বাড়িতে এনাফ টাইম পাবি অ্যালোঅ্যালকেন হ্যালোজেন অ্যালডিহাইড কার্বক্সিল নিজের দায়িত্বে শেষ করা। কারণ এর থেকে অ্যালডিহাইড কিটোন স্টার্ট হলে কিন্তু আর সময় পাবি না অর্গানিকের। একদম সিম্পল, তোর মনের মধ্যে যা আছে বহুবার বলেছি, অর্গানিক বাড়িতে পড়াশোনা করে ফেল। কোনো এক্সকিউজের কার কাছে আর এক্সকিউজ দিবি, নিজের কাছে এক্সকিউজ দিবি, নিজের কাছে এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই। চল দেখা যাক, শুরু করা যাক। আমি তুই এতদিন যে যে কম্পাউন্ডগুলো দেখেছি, কী টাইপের কম্পাউন্ড দেখতাম আমি, তুই বেসিক দেখতাম হচ্ছে সাপোজ নিলাম হচ্ছে NaCl। দেখ NaCl এর মধ্যে আমার তোর কী কী আয়ন আছে ভাই, Na+ আর Cl-। NaCl-কে আমি তুই যদি জলের মধ্যে ডিজলভ করি, আমি কি কি পাবো, দেখ আমার দুখানা আয়নে ভেঙে যায় সিম্পলি। এগুলো ক্লাস 9-10-এও বলেছিলাম, আয়নিক কম্পাউন্ডকে ওয়াটারে ডিজলভ করলে আমার দুখানা আয়নে ভেঙে যায়। কি কি আয়নে পাবো, Na+ আর Cl-। এই দুখানা আয়ন আমার ওয়াটারের সলিউশনের মধ্যে এক্সিস্ট করবে, ওয়াটারের মধ্যে এক্সিস্ট করবে। এখন ভাই তার মানে সলিউশনের মধ্যে আমার Na+ আর Cl- যদি এক্সিস্ট করে, আমি Na+ এর জন্য যদি কোনো টেস্ট করি, মানে Na+ যে টেস্টে পার্টিসিপেট করে সেই টেস্ট থেকে আমি বুঝতে পারবো ভাই সলিউশনের মধ্যে আমার Na+ আছে। যে রিয়াকশন আমার ভাই যে টেস্টে Cl- পার্টিসিপেট করে, আমি সেই টেস্ট করবো, Cl- রেসপন্স করবে, তার মানে আমি কি বুঝতে পারবো ভাই Cl- মিডিয়ামের মধ্যে আছে। তার মানে এই হচ্ছে আমার কি, এগুলোকে যে ধরনের কম্পাউন্ড আমি তুই পড়তাম, যার মধ্যে কি ভাই যে যে আয়নগুলো আছে ওয়াটারের মধ্যে ডিজলভ করলে ওরা সবাই আমার করেসপন্ডিং আয়নে ভেঙে যেত। যে যে কম্পাউন্ডগুলো আমি তো এতদিন পড়েছি তাদেরকে ওয়াটারের মধ্যে ডিজলভ করলে অবশ্যই আয়নিক কম্পাউন্ড, ঠিক আছে। যেগুলো পড়েছি কী হতো ভাই, ওয়াটারের মধ্যে ডিজলভ করলে ওরা আমার করেসপন্ডিং প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট আয়নসে ভেঙে যেত। এই জিনিসটা আমি তো এতদিন পড়েছি। এই ধরনের সল্ট অবশ্যই ভাই এগুলো একটা সল্ট, যার মধ্যে আমার সিম্পলি একটা ক্যাটায়ন আছে, সিম্পলি একটা অ্যানায়ন আছে। সিম্পলি একটা নয়, সিম্পলি একটা টাইপের ক্যাটায়ন, একটা টাইপের অ্যানায়ন ধর আমার তোর আছে। বা যারা হচ্ছে বেসিক্যালি আসল কথা কি, যারা হচ্ছে আমার ওয়াটারের মধ্যে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্ট আয়নে ভেঙে যায়, সেই ধরনের কম্পাউন্ডকে আমার তোর কি বলে, সেই ধরনের কম্পাউন্ডকে আমার বলে হচ্ছে ডাবল সল্ট, ঠিক আছে। ডাবল সল্ট ওকে। ডাবল সল্ট মানে কি, বেসিক্যালি ডাবল এক্সিস্টেন্স। কিসের ডাবল এক্সিস্টেন্স, ক্যাটায়নের ডাবল আলাদা এক্সিস্টেন্স, অ্যানায়নের আলাদা এক্সিস্টেন্স।
থার্ড কোনো এর মধ্যে পার্টি নেই, ঠিক আছে। ক্যাটায়নের আলাদা এক্সিস্টেন্স, অ্যানায়নের আলাদা এক্সিস্টেন্স। প্লিজ পরের ক্লাস থেকে বলবি না যে ভাই আমি কোঅর্ডিনেশন কিছু বুঝতে পারছি না, তার কারণ কি ভাই, কোঅর্ডিনেশন ফ্রেশ চ্যাপ্টার স্টার্ট হচ্ছে, এর সাথে অন্য কোনো এক্সকিউজ কিন্তু যাবে না, আর বাহানা কাকেই বা দিবি, ঠিক আছে। প্লিজ বলবি না যে আমার কোঅর্ডিনেশন পড়া হয়নি, যা ডিউ আছে সেগুলো তুই বাড়িতে সাইড ওয়াইজ ক্লিয়ার করবি, কোঅর্ডিনেশন সাইমালটেনিয়াসলি পড়বি, এতদিন ডিউ রাখতে কে বলেছে, ঠিক আছে। চল তাহলে এই হচ্ছে আমার কি বেসিক পার্ট বুঝতে পারছি। যারা আমার ওয়াটারে গিয়ে অ্যাকোয়াস সলিউশনে প্রত্যেকটা আয়নে ভেঙে যায় তাদেরকে আমার তোর কি বলে, ডাবল সল্ট, ঠিক আছে। যারা হচ্ছে আমার প্রত্যেকটা আয়নে ভেঙে যায় তাদের কি বলে, ডাবল সল্ট। এখন ভাই সব কম্পাউন্ড দেখা গেল কি, সব কম্পাউন্ড এরকম ওয়াটার সলিউশন, তার মানে কি অ্যাকোয়াস সলিউশনে গিয়ে আমার প্রত্যেকটা করেসপন্ডিং আয়নে ভাঙে না, ম্যাক্সিমাম ভাঙে আবার ম্যাক্সিমাম ভাঙে না, ঠিক আছে। কীভাবে বুঝলাম যে ভাঙে বা ভাঙে না, আরে ভাঙে বা ভাঙে না বোঝার টেকনিক হচ্ছে ভাই, সলিউশনের মধ্যে যদি ভেঙে যায় তাহলে প্রত্যেকটা আয়ন আলাদা আলাদা পাবো, আলাদা আলাদা আয়ন পেলে আমি আলাদা আলাদা আয়ন আমার কনফার্মেটরি ট্রেস দেবে, সোজা কথা। এখন কোন কোন কম্পাউন্ড আমার সলিউশনে গিয়ে ভেঙে যায় তার কিছু এক্সাম্পল আমি তো এখন লিখবো, ঠিক আছে। চল তাহলে খাতায় হেডিং দিতে পারিস, লেখ ডাবল সল্ট বলে হেডিং দে, ডাবল সল্ট লেখ। ইন aqueous solution they dissociates completely into, in aqueous solution they dissociates completely into constituent ions. In aqueous solution they dissociates into constituent ions, completely dissociates into constituent ions. In aqueous solution they dissociates into completely dissociates into constituent ions, ঠিক আছে। সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে আমার NaCl, সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে আমার NaCl, সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে NaCl। যদিও NaCl কে ভাই এত সোজা জিনিসকে কেউ এক্সাম্পল হিসেবে এর মধ্যে কনসিডার করে না, একটু কঠিন জিনিসপত্র এখন দেখবো, এগুলো তো আমার তোর বেসিক লেভেলে হয়ে গেল। চল পরের যে মলিকুলটা আছে সেটা তুই খাতার মধ্যে আঁকবি, লেখ KCl ডট MgCl2 ডট KCl ডট MgCl2 ডট 6H2O, এগুলোর নাম তোকে সাধারণত জিজ্ঞেস করে না, ঠিক আছে। KCl ডট MgCl2 ডট 6H2O যেগুলো জিজ্ঞেস করে বলে দেবো। এই যে ভাই ডট ডটগুলো দেখছি এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সলিড স্টেট কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। মানে ভাই একটা স্ট্রাকচারের মধ্যে আরেকটা স্ট্রাকচার ঢুকে আছে। KCl ডট MgCl2 ডট 6H2, এটার নাম কি, এই সল্টটার নাম হচ্ছে, লেখ বলতে পারবি এই সল্টটার নাম কি, লেখ এটার নাম হচ্ছে কার্নালাইট, কার্নালাইট, ঠিক আছে। এই নাম তোকে মনে রাখতে যদিও হবে না। এখন এই সল্টকে আমি যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করি আমি কি কি পাবো, দেখ ঠান্ডা মাথায় বুঝতে যাচ্ছি ভাই। এই সল্টকে যদি আমি ওয়াটারের মধ্যে ডিজলভ করি কি কি পাবো, এদিকে টাকা দেখ। KCl ভেঙে গিয়ে কি বানাবে, K প্লাস Cl মাইনাস। MgCl2 ভেঙে গিয়ে কি বানাবে, Mg প্লাস 2 আর Cl মাইনাস। তাহলে আমি আরও পেলাম হচ্ছে Mg প্লাস 2, Cl মাইনাস দুখানা পাবো, আমি এখানে লিখলাম তিনখানা Cl মাইনাস। ওয়াটার তো ওয়াটারই আছে ভাই, তার মানে আমার কি, দেখ এটা আমার প্রত্যেকটা আয়নে ভেঙে গেল, আমি তিনটের জন্য টেস্ট করলে আমি পেয়ে যাবো হচ্ছে ভাই প্রত্যেকটার কনফার্মেটরি টেস্ট আমার দেবে। এই ধরনের সল্টকে কি বলে, ডাবল সল্ট। পরেরটা লেখ, পরের মলিকুলটা লেখ, এটা কার্নালাইট হলো, পরেরটা তোর সিলেবাসে আছে হচ্ছে লেখ K2SO4 ডট Al2SO4 হোল থ্রাইস, K2SO4 ডট Al2SO4 হোল থ্রাইস ডট 24H2O, K2SO4 Al2SO4 হোল থ্রাইস ডট 24H2O। এই জিনিসটা তো চেনা জানে, এটার নাম কি বল, বুঝে গেছি এটার নাম কি, পটাশিয়াম, ঠিক আছে। পটাশিয়াম মানে কি, আরও বাজারের ভাষায় কী বলে বল এটাকে, কী বলে বল এটা, পটাশিয়াম মানে ফিটকিরি, ফিটকিরি ফিটকিরি বা ফটকিরি, বেসিক্যালি সেলুনে থাকে ভাই ফটকিরি, ঠিক আছে। কেটে গেলে কাজে লাগে ফটকিরি বা পটাশিয়াম, ওকে পটাশিয়াম। এটার রোল কি, আবার রোলগুলো আছে হচ্ছে আবার সারফেস কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। ক্লটিং অফ ব্লাডে পার্টিসিপেট করে অ্যালুমিনিয়াম প্লাস 3 আয়ন গিয়ে, সেগুলো আবার সারফেস কেমিস্ট্রির পার্ট। আচ্ছা দেখুন, এটা যদি আমি ভাঙি মানে ওয়াটারের মধ্যে যদি দিই, তাহলে পটাশিয়াম বা ফটকিরিকে যদি তুই ওয়াটারের মধ্যে ডিজলভ করিস কি কি আয়নে ভেঙে যাবে, এগুলো বল কি কি আয়নে ভাঙবে, কি কি আয়নে ভাঙবে বল। K2SO4, তার মানে কি পাবো এখান থেকে K প্লাস, কটা K প্লাস পাবো, দুখানা K প্লাস পেলাম সাপোজ। SO4 মাইনাস টু আমি পেলাম, SO4 মাইনাস টু আমি পেলাম। Al2SO4 হোল 3 ভাঙলে আমি কি কি আয়ন পাই, Al2SO4 হোল 3 ভাঙলে 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 ধর আমি পেলাম, 2 অ্যালুমিনিয়াম প্লাস 3 পেলাম। SO4 মাইনাস 2 কটা পাবো, তিনখানা, তিনখানার একখানা হচ্ছে কথা ভাই চারখানা, 4SO4 মাইনাস, আর জল তো আমার আছেই। তার মানে এই হচ্ছে আমার বেসিক সিম্পল ফর্মুলা, ওকে। এই ফর্মুলাটাকে বইয়ের মধ্যে আরও ভার্সনে, সিম্পল ভার্সনে লেখা থাকতে পারে, কীরকম এদিকে টাকা দেখ, বইয়ের মধ্যে এটা এরকম থাকতে পারে, কিন্তু আগেই বলে দিচ্ছি ভালো করে দেখবি, বইয়ের মধ্যে পটাশিয়ামের ফর্মুলা তুই এইভাবে দেখতে পারিস। দেখ K2SO4, পটাশিয়াম আছে দুখানা, SO4 আছে কখনো টোটাল, দেখ এখানে একটা এখানে তিনটে, তার মানে কটা হলো চারটে।
অ্যালুমিনিয়াম আছে কত, আমি রেশিও লিখছি দেখ, পটাশিয়াম আছে 1, অ্যালুমিনিয়াম আছে কত 2, সালফেট আছে কটা ভাই 3 আর 1 4, ওয়াটার আছে কটা ভাই, কটা আছে 24, এদের আরও রেশিও, আর সিম্পল রেশিও, সরি 1 কী ছিল ভাই, 1 না, পটাশিয়াম 2, ঠিক আছে, 2:2:4:24, 1 1 2 12, বইতে এইভাবে লেখা থাকতে পারে, বইতে কীভাবে লেখা থাকতে পারে, কে এল SO4 হোল 2 ডট 12H2, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেল। আরও সিম্পল ভার্সনে লেখা থাকতে পারে কি এরকম, এরকম কে এল SO4 হোল 2, আমি রেশিও করলাম প্রত্যেকটা, পটাশিয়াম ছিল 2খানা, 1খানা লিখছি, অ্যালুমিনিয়াম ছিল 2খানা, 1খানা লিখলাম, SO4 2খানা, 12H2, বইতে এই ভার্সনে লেখা থাকতে পারে, কিন্তু আমি এটা মনে রাখবো, এটা মনে থাকলে আমি তুই ভাই সিম্পল ভার্সন বার করে নিতে পারবো। তাহলে K2SO4 ডট L2SO4 হোল 3 ডট 24H2 হয়ে গেছে। তাহলে এটার নাম কি ভাই, পটাশালাম বা ফটকিরি, এটা হচ্ছে আমার কি কমপ্লেক্স সল্টের মধ্যে আছে। পরের কম্পাউন্ড লেখ, নাম লিখেছিস পটাশালাম, পরেরটা লেখ, তুই প্র্যাকটিক্যালি ইউজ করেছিস মোর সল্ট, করেছিস প্র্যাকটিক্যালে মোর সল্ট করেছিস, মোর সল্টের ফর্মুলা কি, মোর সল্টের ফর্মুলা প্র্যাকটিক্যালে লিখ, FeSO4 ডট NH4 হোল 2 SO4, FeSO4 ডট NH4 হোল 2 SO4, ডটটা দেওয়ার কিন্তু মানে আছে, FeSO4 ডট NH4 হোল 2 SO4 ডট কত H2O, হ্যাঁ 6H2 এক্স্যাক্টলি, FeSO4 ডট আমি লিখছি না, FeSO4 ডট NH4 হোল 2 SO4 ডট 6H2, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার কার ফর্মুলা গেল, এগুলো গেল হচ্ছে আমার ভাই সব সিম্পল, সিম্পল মানে কি ডাবল সল্ট, ঠিক আছে, এগুলোকে সিম্পল সল্টও বলতে পারি, ডাবল সল্ট, ওকে। তার মানে তুই বল, এবার খাতার দিকে তাকিয়ে দেখে বল, মোর সল্টকে যদি তুই ওয়াটারের মধ্যে ডিজলভ করিস তাহলে কী কী আয়ন পাবি ওখান থেকে, কী কী আয়ন পাবি বলতে থাক, Fe+2, তারপরে SO4 -2, তারপর NH4+2, ঠিক আছে। আর ওয়াটার তো ভাই ওয়াটারই, ওয়াটারের মধ্যে তো H+ ও H- অটোমেটিক্যালি আছে, ওটা আর বলার ব্যাপার নেই। তাহলে এই হচ্ছে ভাই একটা টাইপের সল্ট যাদেরকে ভাই আমি ওয়াটারে ডিজলভ করলে এরা হচ্ছে আমার কনস্টিটিউয়েন্ট, প্রত্যেকটা আয়নে ভেঙে যাবে। তুই মোর সল্টের ভাই অ্যামোনিয়ার কনফার্মেটরি টেস্ট করলে অ্যাকোয়াস সলিউশন অফ মোর সল্ট দেবে, অ্যামোনিয়াম আয়নের টেস্ট দেবে, সালফেট আয়ন দেবে, Fe+2 আয়নও দেবে, Fe+2 আয়নের টেস্ট আছে ভাই, ব্লাড রেড কালারেশন, যেগুলো আলাদা ব্যাপার, ওগুলো আমার তো নেই। আচ্ছা, তো এই হচ্ছে আমার ভাই গেল কমপ্লেক্স সল্ট। সেকেন্ড একটা টাইপের সল্টকে দেখা গেল কি ভাই, যারা হচ্ছে আমার অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করলে প্রত্যেকটা আয়নের আমি ওখান থেকে রেসপন্স পাই না। যেমন আচ্ছা, এইবারে আমি মলিকুলটাকে একটা রিপ্রেজেন্ট করবো, এই রিপ্রেজেন্টেশনটা কে দিয়েছে, IUPAC দিয়েছে, যে যারা হচ্ছে বেসিক্যালি ভাই আমার পার্টিসিপেট করে না, মানে কি অ্যাকোয়াস সলিউশনের প্রত্যেকটা কনস্টিটিউয়েন্টসে ভেঙে যায় না, তাদেরকে একটা অন্য নাম দেওয়া হবে, আর ভাই তাদের রিপ্রেজেন্টেশনটা অন্যরকম হবে। এগুলো রুলকে ঠিক করেছে, IUPAC রুল ঠিক করেছে, ঠিক আছে। আচ্ছা, যখনই দেখ কোনো সল্ট আমি তুই লিখি, সল্ট লেখার সময় সবচেয়ে বাঁদিকে কে থাকে, লেফট হ্যান্ড সাইডে সল্টের কে থাকে, পজিটিভ পার্ট, তারপরে আমার কে থাকে নেগেটিভ পার্ট, ঠিক আছে, তার মানে হচ্ছে ক্যাটায়নিক পার্ট, দেন আমার থাকে হচ্ছে অ্যানায়নিক পার্ট। এই হচ্ছে আমার যে কোনো সল্ট লেখার টেকনিক, ওকে। এইখানে চলে, এইখানে সামনে বস, সামনের দিকে থাকি, ওকে। তার মানে এই হচ্ছে আমার ভাই যে কোনো সল্ট লেখার টেকনিক। এখন যে কোনো সল্টের মধ্যে, এটা কোশ্চেন না, যে কোনো সল্টের মধ্যে পজিটিভ দেন হচ্ছে আমার কি থাকে ভাই, নেগেটিভ, পজিটিভ দেন নেগেটিভ, ওকে। এখন ভাই সব সল্ট হচ্ছে আমার কি ভাই অ্যাকোয়াস সলিউশনে এরকম আয়নে ভেঙে যায় না। যে সলিউশন যে কম্পাউন্ডগুলো আমার ভাই অ্যাকোয়াস সলিউশনে গিয়ে সব আয়নে ভেঙে যায় না, তাদের বলে হচ্ছে আমার কি কমপ্লেক্স সল্ট, ঠিক আছে, বা কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স সল্ট, ওকে, কমপ্লেক্স সল্ট। এখন ভাই এই যে কমপ্লেক্স সল্ট, তার মানে কি, খাতায় লেখ, হেডিং দে, কমপ্লেক্স সল্ট লেখ, which doesn't completely dissociate into constituent ions in aqueous solution, which doesn't completely dissociate into constituent ions in aqueous solution কি বলেছি পাশে এটা দেখ, কি বলেছি, which doesn't completely dissociate into constituent ions in aqueous solution, এটাই হচ্ছে আমার বেসিক্যালি কি কমপ্লেক্স সল্ট, ওকে। আচ্ছা, এবার একটু ভালো করে দেখবি, আমি তোর চেনা জানা না, হয়তো তুই নাম শুনেছিস সেই ধরনের একটা সল্টকে নিচ্ছি, ফর্মুলা লিখছি, ফর্মুলা IUPAC রেকমেন্ডেড এইভাবে লেখার টেকনিক, কোনটা কি সেই পার্টে আমি তো এরপরে আস্তে আস্তে আসবো। লিখ, যেরকম লিখছি এরকম লিখ, K4 থার্ড ব্র্যাকেট স্টার্ট কর, Fe
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CN6, ঠিক আছে, হয়ে গেছে, লিখেছিস K4FeCN6, ঠিক আছে, K4FeCN6, আচ্ছা এটার কমন নেম হচ্ছে লেখ, IUPAC নেম না, কমন লেখ পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরো FeRRO, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরোসায়ানাইড, ঠিক আছে, পটাশিয়াম ফেরোসায়ানাইড হচ্ছে কমন নেম, তো কিন্তু নাম মনে রাখতে হবে। IUPAC নেম কিন্তু এটা নয়, বারবার বলছি, যেরকম তুই অ্যাসিটোন হচ্ছে IUPAC নেম নয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কমন নেম পটাশিয়াম ফেরোসায়ানাইড, ওকে, K4FeCN6। এখন দেখ এই যে ভাই K4FeCN6 আমি লিখলাম, এই রিপ্রেজেন্টেশন কেন হয়েছে, এই যে থার্ড ব্র্যাকেট দিচ্ছে এটার মানে কি ভালো করে দেখবি। এই থার্ড ব্র্যাকেট দেওয়াটা হচ্ছে IUPAC রেকমেন্ডেড, এটার মানেটা কি বোঝায়, এটাকে যদি আমি ভাই তুই অ্যাকোয়াস সলিউশনে ডিজলভ করি, চল শুরু করে দিচ্ছি লেখা, এটাকে যদি আমি ওয়াটারের মধ্যে ফেলি কি হবে ভালো করে দেখ, কি হবে ভালো করে দেখতে থাক একটু দিকে, ওয়াটারের মধ্যে আমি ডিজলভ করলাম, দেখ যখনই আমি এরকম থার্ড ব্র্যাকেটওয়ালা কোনো কম্পাউন্ড দেখবো, আমি ফার্স্ট একটা কাজ করবো, কি কাজ করবো, আমি থার্ড ব্র্যাকেটের আগে মনে মনে একটা এরকম দাগ কাটবো, পিছন দিকে একটা দাগ কাটতে পারি, থার্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার টার্গেট, থার্ড ব্র্যাকেট হচ্ছে আমার টার্গেট। দেখ ভাই পিছন দিকে দাগ কাটে কোনো লাভ নেই, কারণ পিছন দিকে এখানে কেউই নেই, তাহলে এখানে পিছন দিকে দাগ কাটার কোনো মানে হয় না, পিছন দিকে কে আছে, স্পেস, মহাকাশ পড়ে আছে, বাঁ দিকে আমার ভাই আছে, কে আছে, K4, তার মানে ভাই আমি যখনই থার্ড ব্র্যাকেট দেবো আমি মনে মনে একটা দাগ কাটবো, এই দাগ কাটতে আমার খাতায় কলমে কাটতে হবে, মনে মনে কাটবো। এই দাগটা কেন কাটলাম মনে রাখবি, এই দাগের একদিকে থাকবে হচ্ছে ক্যাটায়নিক, অন্যদিকে থাকবে হচ্ছে আমার অ্যানায়নিক। ইউজুয়ালি তুই যখনই কোনো সল্ট লিখিস, আমার বাঁ দিকে কে থাকে, লেফট সাইডে থাকে হচ্ছে ক্যাটায়নিক পার্ট, আর ডান দিকে আমার কে থাকে, অ্যানায়নিক পার্ট। তার মানে ভাই এই যে আমি দাগটা কেটেছি, দাগের বাঁ দিকে থাকবে হচ্ছে আমার কি বলতো, ক্যাটায়নিক পার্ট, বোঝা গেছে, হ্যাঁ ভাই বোঝা গেল, দাগের বাঁ দিকে আমার কে থাকবে ক্যাটায়নিক পার্ট, দাগের ডান দিকে আমার কে থাকলো ভাই অ্যানায়নিক পার্ট, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তার মানে এইবার একটু চল দেখি, এটাকে যদি আমি এবার ভেঙে দিই, কোথায় ভাঙি, যদি সলিউশনে দিই, তাহলে মানে ওয়াটারের সলিউশনে গেলে কি হবে, অ্যাকোয়াস সলিউশনে গেলে দেখ এটা আমার কি আয়নে ভাঙবে, চল ভাব, পটাশিয়াম, পটাশিয়াম আমার কোন আয়নে ভাঙে, পটাশিয়ামের কি আয়ন হয় করেসপন্ডিং, K+, আছে হচ্ছে নিচে 4, তার মানে আমার কটা পটাশিয়াম পেলাম বলতো 4K+, এক্স্যাক্টলি। কিন্তু ভাই এই সায়ানাইড, এটা হচ্ছে সায়ানাইড, সায়ানাইডের ফর্মুলা কি, CN-, সায়ানাইড কিন্তু আমি এখান থেকে 6খানা CN- পাবো না, ওকে, 6খানা CN- কিন্তু এখান থেকে পাবো না। তার মানে কি বলতে, এটা আমার একটা আয়ন হলো, আর অন্য আয়নটা পাবি হচ্ছে, ভালো করে দেখবি, অন্য আয়নটা পেলাম হচ্ছে আমি এটা, ভাই এটা হচ্ছে আমার ওভারঅল +4 চার্জ, এটা হচ্ছে আমার ওভারঅল +4 চার্জ, তাহলে অন্য পার্টটা আমার ওভারঅল কত হবে, এটা হচ্ছে আমার ওভারঅল +4 চার্জ, তাহলে আমার অন্য পার্টটা হচ্ছে ওভারঅল -4 চার্জ, ক্লিয়ার, বোঝা গেছে, তাহলে এটা হচ্ছে আমার ভাই +4 চার্জ, আমার অন্য পার্টটা কি হলো, ওভারঅল -4 চার্জ, বুঝেছিস, হ্যাঁ ভাই বুঝলাম। দেখ এই পার্টটা কিন্তু আর ভাঙবে না, এই পার্টটা যেরকম ছিল আমার এই পার্টটা ওরকমই থাকবে, তাহলে এই যে ভাই যে পার্টটা ভাঙলো না, তার মানে বুঝতে পেরেছিস, এটা আমার যদি না ভাঙে, তার মানে আমি কিন্তু এটা আমার সলিউশনের মধ্যে গিয়ে ভালো করে দেখ, তার মানে আমি এই দুখানা পার্টে ভেঙেছি, আমার মানে জল তো আছেই, আমার এক্সপেকটেশন কি, নর্মাল এক্সপেকটেশন, এ ভাই আমার ভেঙে গিয়ে 6খানা CN- আয়ন দেবে, আর ভাই এখান থেকে আমি পেয়ে যাবো হচ্ছে একটা Fe+2, এই জিনিসটা কিন্তু আমার হবে না, এই জিনিসটা আমার হবে না, বুঝতে পেরেছিস, তার মানে আমি সলিউশনের মধ্যে Fe+2 আয়ন পাবো না, সলিউশনের মধ্যে আমি সায়ানাইড আয়নও পাবো না, ওকে, এই যে সায়ানাইড আয়ন পেলাম না, Fe+2 পেলাম না, কীভাবে বুঝবো যে পাইনি, আরে ভাই এদের যদি কোনো টেস্ট করি, এই আয়নগুলোর যে টেস্টগুলো আছে ওগুলো করলে ওরা রেসপন্স করবে না, তার মানে বুঝতে পারলাম কি, সলিউশনের মধ্যে আমার ভাই এই আয়নগুলো পাইনি, আমি শুধুমাত্র একটা আয়ন পেয়েছি, তাহলে দেখ কনস্টিটিউয়েন্ট প্রত্যেকটা আয়নে কিন্তু আমি পাইনি, প্রতিটা আয়নে কিন্তু আমি পাইনি, তাহলে এই ধরনের কম্পাউন্ড যারা হচ্ছে বেসিক্যালি আমার পার্টিসিপেট করে না, এদেরই বলে হচ্ছে আমার কি কমপ্লেক্স সল্ট, ক্লিয়ার, বুঝলি। এবার যে কমপ্লেক্স সল্টের মধ্যে আমার কোঅর্ডিনেট বন্ড থাকে তাকে বলে হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ওকে। এখন কোঅর্ডিনেট বন্ড কি, সেগুলো তো আমি কোঅর্ডিনেট বন্ড কি সেটা আর বলবো না, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের পার্টে এবার আমি আস্তে আস্তে আসবো, বুঝতে পেরেছিস তো, তার মানে যারা হচ্ছে আমার পুরোপুরি ভাঙবে না তাদেরকে কি বলবো, তাদেরকে বলবো হচ্ছে আমি কমপ্লেক্স কম্পাউন্ড, বোঝা গেছে। তোর পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে ডিফারেন্স বিটুইন কমপ্লেক্স কম্পাউন্ড অ্যান্ড হচ্ছে ডাবল সল্ট, ওকে, ওকে দেখাবি না কোশ্চেন, ডিফারেন্স বিটুইন কোঅর্ডিনেশন কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সল্ট, ওকে, এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে, আমি পাঠিয়ে দেবো, ডিফারেন্স লিখবি, ওকে, দেখে দেখে লিখে রাখবি। কতক্ষণ টাইম, 35 মিনিট, তাই তো 6টা অবধি টাইম, চল দেখ, তাহলে এই হচ্ছে আমার কমপ্লেক্স কম্পাউন্ড, বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এটার নাম কি, পটাশিয়াম ফেরোসায়ানাইড, তুই লিখে রেখেছিস, এটা লিখে রেখেছিস তো, ওয়াটারে যে ভাঙলো না ভাই, হ্যাঁ ভাই তুই লিখে রেখেছিস অ্যাজ এ রেসপন্সিবল স্টুডেন্ট, ক্লিয়ার। আচ্ছা এইবারে খাতায় হেডিং দে, ডিফারেন্ট পার্ট অফ আ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, ডিফারেন্ট পার্ট অফ আ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, খাতায় হেডিং দিচ্ছিস ডিফারেন্ট পার্ট অফ আ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, হেডিং দিয়েছিস, চল ওর মধ্যে একটা লাইন লেখ অফ আ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমাদের চ্যাপ্টারে আমি তুই সময় বাঁচানোর জন্য কোঅর্ডিনেশনকে শর্টে লিখবো যে CN, ঠিক আছে, ক্যাপিটাল C ক্যাপিটাল N, সময় বাঁচানোর জন্য, স্কুলের এক্সামে লিখবো না। আচ্ছা CN কি, ক্যাপিটাল C ক্যাপিটাল N, কোঅর্ডিনেশন কম্পাউন্ড শর্টে লিখবো সময় বাঁচানোর জন্য। আচ্ছা চল
লেখ এর মধ্যে একটা লাইন লেখ, কম্পাউন্ড হুইচ রিটেন্স দেয়ার আইডেন্টিটি, কম্পাউন্ড হুইচ রিটেন্স দেয়ার আইডেন্টিটি in aqueous solution, compound which retains their identity in aqueous solution, এইসব ডেফিনেশন থেকে পরীক্ষাতে দেবে না, ওসব দিন চলে গেছে এই ডেফিনেশনটা, ঠিক আছে? কম্পাউন্ড হুইচ রিটেন্স দেয়ার আইডেন্টিটি ইন aqueous solution by not dissociating into all separate ions, by not dissociating into all separate ions. হয়েছে, ওটাই হচ্ছে আমি লিখলাম। মানে কি ভাই, যে পার্টটা হচ্ছে আমার আইডেন্টিটি ওর আগে যা ছিল পরেও তাই রেখে দেবে, কোনো পার্টে ভাঙবে না, সেটা হচ্ছে আমার কোঅর্ডিনেশন পার্ট। আসছি সেখানে, চল ডিফারেন্ট পার্ট আমাকে তোকে ভালো করে চিনতে হবে, নাহলে কিন্তু কিছুই পারবো না। আর যেটা বললাম ভাই, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি নিয়ে কিন্তু কোনো বাহানা শুনবো না পরের দিন থেকে, কারণ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আমি ফার্স্ট এক্সাম নেক্সট ক্লাসে নেবো, নেক্সট ক্লাস না তারপরে উইকে। K4 এফিসিয়েন্সিস খাতার মধ্যে লিখলাম, চল এটা লেখা হয়ে গেছে খাতার মধ্যে, 2-3টে কালির পেন নিয়ে বসেছি। যখনই এরকম দেখবো থার্ড ব্র্যাকেট, আমি মনে মনে এরকম দাগটা টানবো। প্রথমবার যখন করছি ওই জন্য মনে মনে টানার দরকার নেই, খাতার মধ্যে টেনেই করছি। দেখ ভাই, থার্ড ব্র্যাকেটের ওইদিকে ডাক টানে কোনো লাভ নেই, কারণ ওইদিকে ভাই কিছুই নেই, তাহলে আমি এখানে যেদিকে আছে সেদিকে আমি কাটলাম। বাঁ দিকটা হচ্ছে আমার ভাই ক্যাটায়নিক পার্ট, ক্যাটায়নিক পার্ট ভালো করে কিন্তু চিনতে হবে। বাঁ দিকটা হচ্ছে আমার ক্যাটায়নিক পার্ট, ডান দিকটা হচ্ছে আমার অ্যানায়নিক পার্ট, ডান দিকটা হচ্ছে আমার কি ভাই অ্যানায়নিক পার্ট। এইখানে দেখ, এই যে ভাই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লেখা হচ্ছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা লেখা আছে এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড আছে। তোর সিলেবাসে যেগুলো আছে সব কোঅর্ডিনেট বন্ডই আছে এর মধ্যে, ঠিক আছে? তো তুই এইগুলো সিম্পলি মনে রাখ, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লিখেছে সেটাকেই আমার কি বলে, সেটাকেই বলে হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে সেটাকে আমার কি বলা হচ্ছে ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু লেখা আছে সেটা আমার কি ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটুকু লেখা সেটুকু হচ্ছে আমার কি ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার। ওকে, হ্যাঁ ভাই ওকে, কোনো অসুবিধার কিছু নেই। কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্লিয়ার? আচ্ছা দেখ, এইবারে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে ঢুকবো। এই ক্যাটায়নিক পার্ট নিয়ে তো কিছু বলার নেই ভাই, ক্যাটায়নিক পার্ট আমার কি আছে 4খানা K+, আর তো কিছুই নেই, 4খানা K+। এবার আমি যাচ্ছি কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে। দেখ এইখানে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার কিন্তু হয়ে গেছে অ্যানায়নিক, এইখানে দেখ আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার হয়ে গেছে অ্যানায়নিক। কোনো কোঅর্ডিনেট কম্পাউন্ড থাকতে, কোনো কমপ্লেক্স কম্পাউন্ড থাকতেই পারে যেখানে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার হবে ক্যাটায়নিক। তার মানে কি বলতো, থার্ড ব্র্যাকেটের পরে অন্য কেউ থাকবে, হতেই পারে, ঠিক আছে? বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তার মানে কি কোনো কেসে আমি দেখতে পারি এরকম আছে, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু লেখা, তারপরে সাপোজ লেখা আছে Cl2। তার মানে কি হলো বলতো, এই যে আমি দাগ কাটলাম মনে মনে, দাগের বাদিকে আমার কে থাকে ভাই ক্যাটায়ন, তার মানে এইখানে কিন্তু আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার হয়ে যাবে কি ক্যাটায়নিক, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? আর তখন আমার অ্যানায়নিক পার্টটা কোনটা, Cl-, কটা Cl-, 2খানা Cl-, বুঝলি? ক্লিয়ার? তার মানে এই কেসেও আমার তো হতে পারে। এইখানে আমি তো এখন যে ছবিটা দেখাচ্ছি এখানে আমার কি হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার অ্যানায়নিক না ক্যাটায়নিক, এই ছবিতে বল, এই ছবিতে কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার অ্যানায়নিক, এক্স্যাক্টলি। এই অ্যানায়নিক আর ক্যাটায়নিক হলে কিন্তু ভাই তাদের আইইউপিএসসি নমেনক্লেচারের টেকনিক পাল্টে যাবে। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার ক্যাটায়নিক হবে না অ্যানায়নিক হবে? দেরি করলি কেন সৃজা? কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার ক্যাটায়নিক না অ্যানায়নিক হবে, তার উপর কিন্তু আমার আইইউপিএসসি নমেনক্লেচারের টেকনিক পাল্টে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে ভালো করে কিন্তু আমার স্ট্রাকচার দেখি আগে বুঝতে হবে ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার কোন পার্টে আছে। ওকে, খুব ভালো কথা। তাহলে এবার আমি যাবো হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে একটা মেটাল অ্যাটম থাকবেই, একটা মেটাল অ্যাটম থাকবেই। এখানে আমার মেটাল অ্যাটমটা কে আছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে? কে আছে? আয়রন। তাহলে এই যে ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে মেটালটা থাকে তাকে কি বলে? তাকে বলে হচ্ছে, লিখছিস সেন্ট্রাল মেটাল অ্যাটম অর আয়ন। অ্যাটম কখন বলবো? যদি আমার অক্সিডেশন নাম্বার হয় 0, আর আয়ন কখন বলবো? যদি আমার অক্সিডেশন নাম্বার হয়, মেটালের অক্সিডেশন নাম্বার কত হয়, প্লাস না মাইনাস? মেটালের অক্সিডেশন নাম্বার কত হয়? প্লাস। তার মানে আমি অ্যাটম কখন বললো? যদি আমার মেটালের অক্সিডেশনটা কত হয়, অক্সিডেশন নাম্বার 0, আর আয়ন কখন বলবো? যদি আমার মেটালের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার প্লাস, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? তার মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে আমার যে মেটালটা থাকে ওটাকে কি বলে? সেন্ট্রাল মেটাল অ্যাটম, ক্লিয়ার? হ্যাঁ ভাই সেন্ট্রাল মেটাল অ্যাটম, ক্লিয়ার? বুঝেছিস? চল তাহলে এই হচ্ছে আমার সেন্ট্রাল মেটাল অ্যাটম। এটা যেটা আঁকা আছে এটার নিচে একটুখানি জায়গা ছেড়ে দিয়ে চল চলে যাই, আরো ডিটেলস এর মধ্যে যাবো, ঠিক আছে? চল, সেন্ট্রাল মেটাল অ্যাটম নিচে লিখে রাখতো, অ্যাটমের নিচে লিখে রাখ when oxidation number equals to 0, আর আয়নের নিচে লিখে রাখ when oxidation number greater than 0। when oxidation number greater than 0 সিম্পলি লিখে রাখলাম, এগুলো তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না। আচ্ছা এইবারে দেখি, চল দেখ এখন ভাই এই যে আয়রন,
আয়রনের সাথে গেলে গেছে ভাই CN6, তার মানে কি? তার মানে হচ্ছে এইবার একটু ঢুকবো ওর মধ্যে। তার মানেটা হচ্ছে এখানে 6খানা সায়ানাইড আয়ন আমার আয়রনের সাথে 6খানা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে, ঠিক আছে? 6খানা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে। এই বন্ডিং কিভাবে হলো? এই বন্ডিং এর কনসেপ্ট অত সিম্পলি আসবে না, এগুলোর জন্য আমাকে একটু হায়ার লেভেলে জিনিসপত্র জানতে হবে। চল দেখি আয়রনকে আমি একটু ভাঙবো। আয়রনের অ্যাটমিক নাম্বার কত পড়ে আসতে বলেছিলাম আজকে, 1 থেকে 36 ইলেকট্রনিক কনফিগারেশন সহ। আয়রনের অ্যাটমিক নাম্বার কত? 26 ইলেকট্রনিক কনফিগারেশন ওখান থেকে বলতে হবে না, তুই আর্গনের পর থেকে বল, আর্গনের পর থেকে বল। পড়ে আসতে বলেছিলাম আজকে, আমি কিন্তু বোঝাবো না ইলেকট্রনিক কনফিগারেশন, আমি আজকে বোঝাবো না। আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন কত কি হয় পড়েছিস? আরশিদ ভুলে গেছি। শুভ্রজিৎ খাতাটা বার কর, দেখ খাতার মধ্যে লেখা আছে, বার কর খাতা, খাতায় লেখা আছে দেখ, ইলেকট্রনিক কনফিগারেশন পড়ে আসতে বলেছিলাম। শুভ্রজিৎ পড়ে আসছিস? বিনয় পড়ে আসছিস? হ্যাঁ কি পড়ে এসছিস? এর অ্যান্সার কি বলছিস? কি এটা বলছিলি অন্য ল্যাঙ্গুয়েজে? নাম্বার কি নাম্বার বলছিস আয়রনের? কিছুই বলছিস না, কেন বলছিস না কিছু? বিনয় পড়ে আসিস নি তাই তো? চঞ্চল পড়ে আসছিস ইলেকট্রনিক কনফিগারেশন? কি 15 অব্দি ক্লাস 9-এ পড়েছিলাম। ক্লাস 9-এর বাচ্চা তুই নোস পড়েছিস? শ্রীজগ্ন পড়ে আসিস নি, কেন পড়ে আসিস নি? কেন পড়ে আসিস নি? কি এবার কি শরীর খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে গেছে, তারপরে হচ্ছে এক্সাম চলে গেছে সুধীর মেমোরিয়ালের, আর কি আছে বল বাহানা? দেবাদ্রিতা পড়ে এসছিস ইলেকট্রনিক কনফিগারেশন 1 to 36? তাহলে এখন বল আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন। সৃজা পড়ে এসছিস ইলেকট্রনিক কনফিগারেশন আয়রনের? সেন্টার ওয়ানের পরীক্ষা শেষ হয়ে গেছে, আগের সপ্তাহে হয়ে গেছে মঙ্গলবার। পড়েছিস ইলেকট্রনিক কনফিগারেশন? বুধবার তো আগের সপ্তাহের বুধবার, হ্যাঁ যাই হোক পড়েছিস ইলেকট্রনিক কনফিগারেশন কত অব্দি? 20 ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 20-র? বল কি হয় ইলেকট্রনিক কনফিগারেশন সাগ্নিক আয়রনের? ফোর এস টু 3d6, ঠিক আছে 4s to 3d6। দেখ ভাই আমি ইলেকট্রনিক কনফিগারেশন আমি শেখাবো না, আর যারা যারা পড়ে আসিস না তারা কি বলবো বল, আমার কিছু বলার নেই, আমার কিছু বলার নেই এবার। এনাফ টাইম পেয়েছিলি ভাই, ওই কটা মাত্র ইলেকট্রনিক কনফিগারেশন, না পড়ে আসলে কিছু বুঝতে পারবি না, দরকার নেই বোঝার। আরশিদ তো ভুলে গেছে, সবই ভুলে যাস, খাতার মধ্যে লিখে রেখেও যদি ভুলে যাস তাহলে কি বলবো? তাহলে এবার গায়ে লিখে রাখ গজনির মতন, আয়নার সামনে যখন দেখবি দেখতে পাবি রিফ্লেকশনে ওটা হবে। তো তুই এমন অ্যান্সার দিলি কেয়ারলেসলি আমি ভুলে গেছি, তাহলে এটার অ্যান্সার এরকমই। আমির খানের সিনেমা দেখ, বাড়ি গিয়ে ডাউনলোড কর গজনি, পেয়ে যাবি, ইউটিউবে পেয়ে যাবি, ক্লিপিংস পেয়ে যাবি, দেখবি গজনি কীভাবে